হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি ক্লাস 12-এর টপিক। বুঝতেই পারছো বোর্ডে লেখাও আছে ম্যালেরিয়া। আমরা হেলথ অ্যান্ড ডিজিজ পড়ছি এবং এর আগে বেশ কতগুলি ভিডিও আপলোড হয়েছে, আমার মনে নেই এক্স্যাক্টলি কতগুলো হয়েছে। তো আমরা রোগের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আগের দিন দিয়েছিলাম, আপলোড করেছিলাম। তারপরে এই ম্যালেরিয়ার বিষয়বস্তু। এখন ভিডিও বড় হবে, ভিডিও লেন্থ অনেক বড় হবে, হ্যাঁ। তো সেরকমের একটু ধৈর্য নিয়ে অবশ্যই শোনার চেষ্টা করবে। আমরা যখন ম্যালেরিয়ার লাইফ সাইকেল প্যাটার্ন, ম্যালেরিয়া নয় অ্যাকচুয়ালি, যে জীবাণু তার লাইফ সাইকেল প্যাটার্ন পড়বো, সেই প্যাটার্নে অনেকক্ষণ টাইম লাগবে। তো আমরা একটু ধৈর্য নিয়ে বোঝার চেষ্টা করবো। আমি যতটা সম্ভব স্পিডে আমি বলছি, যে যত ভিডিও লেন্থটা কম করা যায়। প্রথমেই ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া যে কথাটি, সেটা এসছে ব্যাড এয়ার থেকে, হ্যাঁ। এটাও একটু জানার বিষয়, সেজন্য বলতে হচ্ছে যে ব্যাড এয়ার, এখান থেকে এসছে ম্যালেরিয়া কথাটি। এবং রোনাল্ড রস, খুব ইম্পর্টেন্ট নাম, নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে ম্যালেরিয়া সেটা স্ত্রী অ্যানোফিলিস মশার দেহে সম্পন্ন হয়। মানে এই যে ম্যালেরিয়ার যে জীবনচক্রের যে জীবাণু প্লাজমোডিয়াম, আমরা নাম জানি, ওয়ান টাইপ অফ প্রোটোজোয়া, হ্যাঁ, প্রোটিস্টার মেম্বার প্রোটোজোয়া, সে রোগটি তৈরি করে মানুষের শরীরে। ম্যালেরিয়া হয় মানুষের শরীরে, কিন্তু সেই জীবাণু বহন করে স্ত্রী অ্যানোফিলিস মশা। রোনাল্ড রস এটি প্রমাণ করেছিলেন এবং তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কারণ ম্যালেরিয়া গোটা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ সমস্যা, মশার কারণে সম্পন্ন হওয়া অনেকগুলি রোগের মধ্যে একটি অবশ্যই ম্যালেরিয়া ইম্পর্টেন্ট নাম। এবং রোগের জীবাণুর নাম বললাম প্লাজমোডিয়াম, একটি প্রোটিস্টা, যে 4 রকমের অ্যাকচুয়ালি তাদের স্পিসিস হয় যারা আমাদের দেহে ম্যালেরিয়া রোগ তৈরি করে। আমরা প্লাজমোডিয়াম ভাইভাক্সের নাম খুব কমন, যাদের লাইফ সাইকেল প্যাটার্ন আমরা পড়তে চলেছি। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম আমরা জানি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী, মানে সবচেয়ে তীব্র ম্যালেরিয়া তৈরি করতে পারে, সে হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য লাগে। এছাড়াও রয়েছে প্লাজমোডিয়াম ভাইভাক্স রয়েছে, প্লাজমোডিয়াম ওভেলি রয়েছে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই রয়েছে। 4টে স্পিসিস রয়েছে, ভাইভাক্স, ফ্যালসিপেরাম, ম্যালেরিয়াই আর ওভেলি। এই 4টি স্পিসিস কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে প্লাজমোডিয়াম ভাইভাক্স নিয়ে আলোচনা করব। ইনকিউবেশন পিরিয়ড 12 থেকে 14 দিন প্লাজমোডিয়াম ভাইভাক্সের ইনকিউবেশন পিরিয়ড। সেখানে অল ওভার ম্যালেরিয়ার যদি আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি, সেখানে 12 থেকে 24 দিন পর্যন্ত ম্যালেরিয়ার যে ইনকিউবেশন পিরিয়ড। আগের ভিডিওতে বলে দিয়েছি ইনকিউবেশন পিরিয়ড কি, দেখে নেবে একবার। ইনকিউবেশন পিরিয়ড মানে তার রোগের লক্ষণ প্রকাশ করার টাইম, প্রবেশ করার পর। তো প্রথমেই বলি, আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে 2টো হোস্ট রয়েছে। একটা হলো অবশ্যই স্ত্রী অ্যানোফিলিস মশা এবং আরেকটি হলো মানুষ। তার মানে মশা এখানে নিজেও ক্ষতিগ্রস্ত। মশার ম্যালেরিয়া হয়নি, ম্যালেরিয়া হয়েছে মানুষের, কিন্তু মশা সেই রোগের জীবাণু বাই চান্স বহন করে ফেলেছে। এখন তার দেহতেই বেছে নিয়েছে প্লাজমোডিয়াম। যেহেতু আমরা হোস্ট স্পেসিফিক বিভিন্ন ব্যাপার স্যাপার জানি, মানে প্লাজমোডিয়াম অ্যাজ এ প্যারাসাইট, স্ত্রী অ্যানোফিলিস মশার দেহ আবার মানুষের দেহ, মশার দেহ সে প্যারাসাইট। ওকে, তো মশার দেহে যেহেতু যৌন জনন সম্পন্ন করে, সেজন্য মশা হলো এখানকার প্রাইমারি হোস্ট। তার মানে আমরা প্রাইমারি হোস্ট হিসাবে আমরা মশাকে রাখলাম, যেহেতু মশার দেহে যৌন জনন সম্পন্ন করে। আর মানুষ সেখানে সেকেন্ডারি হোস্ট, কারণ মানুষের দেহে অযৌন জনন সম্পন্ন করে। ওকে, একটু ভালো করে মাথায় রেখে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি টাইম যতটা সম্ভব কমই নেব। প্রথমে দেখো, যেহেতু একটা সাইকেল পড়ানো হচ্ছে, হ্যাঁ, জীবনচক্র, তো তাহলে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। আর সেই জায়গা থেকে আমরা শুরু করছি, জাস্ট উপরে যেখান থেকে লেখাটা শুরু করেছি, এখান থেকে এই জায়গা থেকে শুরু করব। ডান দিকে ব্ল্যাক কালারের যে লেখাগুলো আছে মানুষের দেহে, বাঁদিকে ব্লু কালারের যে লেখা রয়েছে সেটা মশার দেহে। সেই জন্য আমরা হিউম্যান বিইংস আর মসকুইটো আলাদা করে লিখিনি, এটা মুখে বলে দেবো বলে। তো এই বিষয় রয়েছে। এবার দেখো, প্রথম এদের প্রচুর নাম পাবো আর কি, হ্যাঁ। মানে এই যে গোটা লাইফ সাইকেল প্যাটার্ন পড়তে গিয়ে স্পোরোজয়েড, মেরোজয়েড, ট্রোফোজয়েড, এই ধরনের প্রচুর নাম পাবো। সেই নামগুলোকে আবার গুলিয়ে ফেললে হবে না। দেখো, প্রথমে একটা মশা যখন মানুষের শরীরে রক্ত খেতে এসছে, মশার ভুল এটাই যে সে মানুষের শরীরে রক্ত খেতে এসছে। আর রক্ত খেতে এসে সে যেমন দেবে, সে তেমন নেবে। দেওয়ার গল্পটা এখানে হবে আর নেওয়ার গল্পটা এখানে হবে। দুটোই আমরা কোরিলেট করে পরে বুঝে নেব। তার মানে যখন মানুষের দেহে
সে রক্ত খেতে এসছে, ব্যাপারটা বুঝবে, রক্ত খেতে এসছে, তার মানে সে শাক করছে। শাক করা মানে হলো জেনারেলি রক্ত সঙ্গে যে কোনো জিনিসপত্র চলে আসার কথা আছে, মানে তার যা পোর বা ছিদ্র সেই অনুযায়ী যে কোনো জিনিসের চলে আসার কথা রয়েছে। আর ঠিক সেইভাবেই চলে আসে স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা কি? অ্যাকচুয়ালি প্লাজমোডিয়ামের জীবনচক্রের একটি দশা। স্পোর থেকে কথা দিয়ে এসছে স্পোরোজয়েড। হ্যাঁ, স্পোরোজয়েড দশায় প্রবেশ করে। সেটা দেখতে এরকম আর কি, এরকম মাকুর মতো, সরু মাকুর মতো, যাতে ভালো করে প্রবেশ করতে পারে সেই জন্য এরকম একটি স্ট্রাকচার তৈরি করেছে। স্পোরোজয়েডটি তৈরি হয়েছিল মশার দেহে। মশার দেহে তৈরি হয়েছিল, মস্কুইটোর থ্রু দিয়ে এলো মানুষের দেহে যখন মশা রক্ত খাচ্ছে। ঠিক উল্টো জিনিসটা এখানে হবে, খাচ্ছে কিন্তু সেই পথেও আবার উল্টো দিকে পথ দিয়ে পালাতে পারে, এই ধরনের জিনিসপত্র আমরা পরে আসছি। তা প্রথমে আমরা দেখে নিলাম যে স্পোরোজয়েড মানুষের শরীরে প্রবেশ করে গেল। তাহলে এখানে আমরা 1 নম্বর একটু লিখে রাখলাম, স্পোরোজয়েড মানুষের শরীরে প্রবেশ করলো। এখন মানুষের শরীরে প্রবেশ করা স্পোরোজয়েডের সংখ্যা বিভিন্ন রকম হতে পারে। যে মশা এসছে, কতগুলো মশা খেলো, একটা মশাই নিয়ে আসতে পারে। মশা তো প্রচুর খায়, রোগ হয় আমাদের, মশা তো ডেলি প্রচুর খায়, তো ওটা তো আটকানো মুশকিল আছে। কিন্তু রোগ আমাদের হয় না, কারণ মশা খেয়ে রক্ত খেয়ে যা কোনো অসুবিধা নাই, কিন্তু জীবাণুটা এলেই সমস্যা। একটু রক্ত খেলে কোনো সমস্যা হবে না, আমাদের কিছু কমে যাবে না, কিন্তু ওই জীবাণু চলে আসাটাই সমস্যা। হ্যাঁ, এবার মশা নিজেও তো জানে না যে কোথায় কি আছে না আছে, মশা তো তার রক্ত খেতে এসছে, তো এইভাবেই হবে আর কি। তার মানে যখন রক্ত খেলো তখন মশার যে লালা গ্রন্থি সেখানে ছিল, বসেছিল, তো তারা যেমন করে রক্ত খাচ্ছে, রক্ত তো অ্যাকচুয়ালি টানছে, আরও তার উল্টো পথে চলে গেল, মানে উল্টো ঘটনা হলো। রক্ত তো টানছিল উপর দিকে, কিন্তু মশার লালা গ্রন্থির ওখানে রয়েছে স্পোরোজয়েড, সে তার উল্টো পথ ধরে চলে গেল মানুষের দেহে। তার মানে স্পোরোজয়েডের এই ক্ষমতাটা রয়েছে যে রক্তের যে ফ্লো হচ্ছে যেদিকে, তার উল্টো দিকে মানুষের শরীরে প্রবেশ করে যাবে, ঢুকে গেল। কিন্তু ঢোকার পরই সে কিন্তু প্রথম কোনো জায়গায়, মানে প্রথমেই কিন্তু আক্রমণের জায়গায় যায়নি। সেই জন্যই আমরা 12-এ যেহেতু পড়ছি, আমরা রিপ্রোডাকশনের ফার্স্ট ইউনিট চ্যাপ্টার পড়ার সময় আমরা সাইজন্ট এরকমের কথা পড়েছিলাম। সাইজন্ট কি? আমরা প্লাজমোডিয়ামের উদাহরণ এনেছিলাম, মানে অ্যাকচুয়ালি মাল্টি ফিশন, মানে যখন বহু বিভাজন যখন পড়েছিলাম তখন বাইনারি ফিশন আর মাল্টিপল ফিশন পড়েছিলাম। বহু বিভাজন, সেখানে অ্যামিবার নাম হয়েছিল আর প্লাজমোডিয়ামের নাম এসেছিল, সেই প্লাজমোডিয়ামকে পড়ানো হচ্ছে। তার মানে সাইজন্ট এটাই বলা হয়েছিল মাল্টিপল ফিশনের ফলে, মানে বহু বিভাজনের ফলে যেটা তৈরি করে প্রতিকূল পরিবেশে যেটা তৈরি করে সেটাকে সাইজন্ট বলা হয়। আর সাইজন্ট এখানে প্রায় সব গল্পগুলোতেই সাইজন্ট আসবে, সেই জন্য দশার নামও সাইজোগনি। স্পোর তৈরি করে বলে নাম হলো স্পোরোগনি, যেহেতু স্পোরোজয়েড এসছে স্পোরোগনি ফেজে। তাহলে মশার দেহে স্পোরোগনি বলে একটি প্যাটার্ন চলে, আর মানুষের দেহে সাইজোগনি বলে একটি প্যাটার্ন চলে। সেই সাইজোগনিকে আমরা 4 ভাগে ভাগ করেছি, সেটা বোর্ডে দেখতে পাচ্ছ, 1 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 4 নম্বর করে লেখা রয়েছে। হ্যাঁ, এখন সিরিয়ালি ব্যাপারটা করা আছে। তো কি বললাম, স্পোরোজয়েড মানুষের শরীরে ঢুকলো, কিন্তু প্রথমবারই মানুষকে অ্যাটাক করলো না, কারণ সৈন্য সামন্ত কম আছে। এখন কটা মাত্র স্পোরোজয়েড ঢুকেছে, সে যদি মানুষকে আক্রমণ করতে যায় একদম বোকার পরিচয় হবে। সেই জন্য সে কিন্তু খুব চালাক, সে এসবের ব্যাপারে গেলই না, মানুষকে আক্রমণ করলো না। ঢোকা মানেই আক্রমণ করা এমন না। তার মানে ঢুকে সে টুকটুক করে, মানে ঢুকলো তো রক্তের মধ্যেই এলো, আলটিমেট তো কিছু করার নেই, রক্তেই এলো, এবং সব রক্ত 1 মিনিটের মধ্যে সারা বডিতে পাস করছে আমরা জানি। যখন লিভার দিয়ে পাস করছে তখন সে লিভারে গিয়ে আশ্রয় নিল, লিভারটা তার জন্য সেফ জায়গা। তাহলে এখানে স্পোরোজয়েড মানুষের শরীরে প্রবেশ করলো, রক্তে মিশলো, সেই রক্ত যখন লিভার দিয়ে পাস করছে তখন লিভারের যে সমস্ত সেল রয়েছে সেই সেলে গিয়ে চুপচাপ বসে পড়ল। এখন কোনো রকমের কোনো এপিটোপ রিজিয়ন শো করাচ্ছে না বলে লিভারের যে কুফার সেল সে চুপচাপ বসে আছে, তার কারণ ও তো অ্যান্টিজেনিক প্রপার্টি সই করায়নি। তাহলে বডি বুঝতেই পারলো না যে অ্যান্টিজেন এসছে, যেহেতু ওর বাইরের দিকে কোনো অ্যান্টিজেনিক প্রপার্টি নেই, এপিটোপ নেই, সেই জন্য চুপচাপ ও লিভারের সেলে গিয়ে বসলো। আর কুফারের সেল, লিভারের ফ্যাগোসাইটোটিক সেল, কুফারের সেল নাম আমরা জানি কুফার সেল, কুফার সেলও চুপচাপ বসে রইলো, কারণ ও চিনতেই পারে না যে বাইরে থেকে কেউ এসছে। আরও এই সুযোগ নিয়ে লিভারের যে হেপাটিক সেল রয়েছে, লিভারের সেলকে বলা হয় হেপাটিক সেল। তোমরা জানি না তোমাদের মনে আছে কিনা, লিভারের যদি সেকশনাল ভিউ করা হয় তাহলে এরকম গোল 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 স্ট্রাকচার পাওয়া যায়, এরকম গোল গোল স্ট্রাকচার পাওয়া যায়। আর এখানে সাইনুসয়েড বলা হয়, এরকমের সেলের লেয়ার হয়, এরকমের সেলে যেমন গরুর গাড়ির চাকা হয় সেরকমের, বা সাইকেলের যেমন
রিং হয়, মানে সেরকম ধরনের এরকম থাকে মানে এগুলোকে বলা হয় হেপাটিক সেল আছে এগুলো। আর এখানে আছে সাইনুসয়েড বলে একটি অংশ, মানে সব সেল থেকে জিনিসপত্র গিয়ে ওখানে পড়ে আর কি, তারপর নালীপথে এসে বাইরে বেরিয়ে আসে, এরকমের ব্যাপার স্যাপার। ঠিক আছে, যাই হোক, তো সেই জায়গায় গিয়ে লিভারের সেলগুলো থেকে আশ্রয় নিল এবং সাইজন তৈরি করলো। মানে লিভারের সেলে গিয়ে সে প্রতিকূল পরিবেশ পেয়েছে এবং সেখানে সে বহু বিভাজনে চলে গেল এবং সাইজন দশায় এলো। প্রায় 10,000 থেকে 12,000 কপি তৈরি করবে এক একজন। মানে একটা স্পোরোজয়েড ঢোকার পর লিভারের সেলে গিয়ে নিজে একা 10 থেকে 12,000 কপি বানাবে। তার মানে এরকম যদি 100-200 ঢুকে যায়, তার মানে ইন্টু 10,000 বা 12,000, 100-200 ইন্টু 10,000 বা 12,000, এই সংখ্যক কপি সে বানাতে থাকবে। ওকে, যদিও মাল্টিপল ফিশনের পরে হবে ওটা, মানে এখন মাল্টিপল ফিশন করিয়েছে, মানে এরকম একটা ধরো আমি গোল আঁকলাম, দিয়ে আমরা দেখালাম যে এই সেল 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 এরকম সেল, এই গোটাটাকে বলছি সাইজন। সেই সাইজনটা লিভারের সেলের মধ্যে হলো। এবার সেই জন্য লিভারের সেলের পর এখানে সাইজন কথাটা লিখেছি বলার জন্য। ওকে, এবার সেই সাইজন থেকে মানে আলটিমেট বহু বিভাজন করার পর যেগুলো হলো সেগুলোকে সাইজন বলছি। এবার পরিবেশ বুঝলো যে এবার ঠিকঠাক সৈন্য সামন্ত রেডি হয়ে গেছে আমার, এবার আমি অ্যাটাক করতে পারি, তখন সাইজনগুলো বাস্ট করলো। আর বাস্ট করা মাত্রেই যেগুলো বেরিয়ে এলো তাদের নাম কিন্তু আর স্পোরোজয়েড না, তাদের নাম মেরোজয়েড। মানে মেরোজয়েড বেরিয়ে এলো কোথা থেকে? লিভারের সেল থেকে। লিভারের সেল থেকে বেরিয়ে আসার অনেক প্রসিডিওর আছে। লিভারের সেল থেকে প্রথম সাইনুসয়েডের মধ্যে আসবে, সেই সাইনুসয়েড থেকে ব্লাড, আর তো ব্লাডই আসছে এরপর, মানে আরবিসি তো ব্লাডই আছে। তার মানে এই মেরোজয়েডগুলো এসে এদের আলটিমেট যে উদ্দেশ্য সেই জায়গায় এসে অ্যাটাক করবে। আমরা এটা শুনেছি বা জানি যে ম্যালেরিয়ার যে জীবাণু প্লাজমোডিয়াম তারা কিন্তু হিমোগ্লোবিন খায়, মানে তাদের খাওয়ার বিষয়বস্তু হলো হিমোগ্লোবিন, যেটা আরবিসির মধ্যে আছে। তাহলে এবার হিমোগ্লোবিন খেতে এসেছিলো আলটিমেট উদ্দেশ্য, হ্যাঁ, এবং অযৌন জনন কাটাতে এসেছিলো। তো এরা মেরোজয়েডগুলো এসে সমস্ত লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করতে শুরু করলো। এখনও পর্যন্ত চুপচাপ, এখনও বডি কিছু বুঝতে পারছে না। প্রায় 7 দিন 8 দিন 9 দিন টাইম পেরিয়ে গেছে শুধুমাত্র লিভারে। আমরা ইনকিউবেশন পিরিয়ড পড়েছি প্রায় 12-14 দিনের ইনকিউবেশন পিরিয়ড, হ্যাঁ। তো এই 8-9 দিন এখানেই কাটিয়ে দিয়েছে চুপচাপ। এখন আরবিসিতে অ্যাটাক করেছে, তার মানে সব আরবিসির মধ্যে ঢুকে পড়ছে, এসে সব আরবিসির মধ্যে ঢুকে পড়ছে। এখন যখন আরবিসির মধ্যে ঢুকে পড়ছে এরপর ভোজ, পুরোপুরি ভোজ, হ্যাঁ। আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে, কন্টিনিউয়াসলি খেতে থাকছে, হিমোগ্লোবিন খেতে থাকছে। ঢুকেছিল মেরোজয়েড, মেরোজয়েডের পরে ট্রোফোজয়েডে কনভার্ট হবে, মানে ফেজ চেঞ্জ করবে। মানে নামগুলো পাল্টানোর কথা হলো যে বিভিন্ন ফেজগুলো চেঞ্জ করছে। এরপর দশা হচ্ছে ট্রোফোজয়েড বা ক্রিপ্টোমেরোজয়েডও বলা হয়, হ্যাঁ। কি করবে? ধরো এটা একটা আরবিসি, ভালো করে বুঝবে, মানে এখানে কোশ্চেন আছে। আরবিসি, সেই আরবিসির মধ্যে মেরোজয়েড ঢুকেছিল, কিন্তু যখন তারা ট্রোফোজয়েডে কনভার্ট হলো তখন তাদের যে শেপ সেটা হলো এরকম টাইপের। কিন্তু এটা বড় করে দেখাচ্ছি, তাই ছোট করে দেখালে তারা কিন্তু সব এই সাইডের দিকে চলে গেছে, সাইডের দিকে, মানে আরবিসির সাইডে চলে গেছে। ওকে, সমস্ত ট্রোফোজয়েডগুলো আরবিসির সাইডে চলে গেছে। আমরা একজনকে মাঝে এগিয়ে একটু দেখানোর চেষ্টা করছি যে কি হয়। এই ট্রোফোজয়েডগুলো খাওয়া দাওয়া করেছে খুব ভালো, হিমোগ্লোবিনকে ভেঙেছে, খেতে গেলে হিমোগ্লোবিনকে ভাঙতেই হয়েছে, আর সেখান থেকে হিম পার্টিকেল বেরিয়েছে। হিম আর গ্লোবিন আছে, অ্যাকচুয়ালি গ্লোবিনটা খাবে, হিমটা তো আর খেতে পারবে না, সেই জন্য হিমগুলো সব কী করবে? বাইরের দিকে ফেলবে। আমরা একটু লাল লাল দাগ দিই তাহলে সুবিধা হবে। আমরা একটু লাল লাল দাগ দিচ্ছি, মানে হিমোগ্লোবিনের হিম আর গ্লোবিন দুটো পার্ট আছে, তাহলে গ্লোবিন পার্টটা হলো প্রোটিন পার্ট, সেই প্রোটিন পার্টটাকে ওরা খেয়ে ফেলেছে, আর হিম পার্ট যেটা লোহা যেটা সেটাকে বাইরের দিকে ছেড়ে দিয়েছে। মানে এটা ডেরিভেটিভস বলতে পারো, হ্যাঁ, এটা উৎপন্ন পদার্থ খাওয়ার পর। ট্রোফোজয়েডগুলো কী হয়েছে, কি হয় জেনারেলি, ট্রোফোজয়েডগুলো খাওয়া দাওয়া করার পর এদের পেটটা একটু ফুলে ওঠে, মানে এটা গল্প আকারে বলা হয়, সব পরীক্ষা লিখে দিও না জানো, হ্যাঁ। মানে ট্রোফোজয়েডের ভিতরের দিকটা একটু ফাঁকা হয় আর বাইরের দিকে সমস্ত সাইটোপ্লাজম যা আছে সব বাইরের দিকে চলে আসে। তখন এখান থেকে একটা পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে, সেটা হলো সিগনেট রিং। সিগনেট রিং কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিগনেট রিং, এই যে এটা রিংয়ের মতো দেখতে না, আংটির মতো দেখতে, একটা আংটি যেমন হয় মাঝখানটা ফাঁকা, চারিদিকটা জিনিসটা আছে, সেই রকমের আংটির মতো অবস্থা দেখায়, সেই জন্য একে বলা হয় সিগনেট রিং। তো সিগনেট রিং কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস 12-এর জন্য।
যে জিনিসগুলো এখানে ছেড়েছে খুব ভালো করে বুঝবে, যে জিনিসগুলো এখানে লাল লাল ছেড়েছে সেগুলোকে বলা হয় হিমোজয়েন দানা। আবার এটি ইম্পর্টেন্ট কোশ্চেন 12 জন্য, হিমোজয়েন দানা, হিমোজয়েন গ্র্যানিউলস বা দানা। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এই হিমোজয়েন দানাগুলি এখানে রয়েছে, আরবিসির মধ্যে রয়েছে। এবার প্রচুর মেরোজয়েড বা ক্রিপ্টোমেরোজয়েড যখন ঢুকছে বা যখন ট্রোফোজয়েড দশা পার করছে, তখন আরবিসি কিন্তু দিনকে দিন মানে ফাঁকা হয়ে আসছে। যেহেতু আরবিসি সব জিনিসপত্র খেয়ে নিচ্ছে, আরবিসি তো হিমোগ্লোবিন আছে শুধু, তাহলে হিমোগ্লোবিন সব খেয়ে নিচ্ছে, তাহলে আরবিসি কিন্তু মোটামুটি কিছুদিনের মধ্যে, কিছুদিন মানে জাস্ট 2-3 দিনের মধ্যে আরবিসিগুলো সব মানে ফোকলা ফোকলা হয়ে আসছে আর কি, ফাঁকা ফাঁকা হয়ে আসছে। তো তখন বুঝতে পারছে যে এই আরবিসিগুলো আবার কী করবে, এইগুলো তো আর কিছু করার নাই, খাওয়ার আর কিছু নাই, সব খেয়ে ফেলেছি, তাহলে কী করবো, ফেটে বেরিয়ে যেতে হবে। তাহলে আরবিসিগুলো ফেটে ফেটে বেরিয়ে আসে। কারা বেরিয়ে আসছে? ট্রোফোজয়েড দশায় বেরিয়ে আসছে, আরবিসিগুলোকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে আসছে। যখনই আরবিসি ফেটে গেল তখনই ওরা তো বেরিয়ে পালালো, ঠিক আছে, কিন্তু হিমোজয়েন দানা যেটা আমার বডি চেনে না। আরবিসির মধ্যে যদি হিমোগ্লোবিন কিছু পড়ে থাকে সেটা বডি চেনে, বডি ঠিক তাকে মেটাবলাইজ করে নেবে, তার ব্যবস্থা করে বাইরে বার করে দেবে। এগুলো তো নিজেই জীবাণু, তো ওগুলোর কিছু ব্যবস্থা এখন আপাতত হচ্ছে না। কিন্তু এই যে লাল লাল ডট দিয়েছি, যাকে হিমোজয়েন দানা বলছি, এই হিমোজয়েন দানাগুলো বডিতে তখন টক্সিসিটি দেখাবে বা অ্যান্টিজেন হিসাবে শো করাতে শুরু করবে। আর তখনই প্রথম ম্যালেরিয়ার সিমটমস প্রকাশ পাবে। ম্যালেরিয়ার যে সিমটমস তাকে ফেব্রাইল প্যারক্সিজম বলা হয়। ক্লাস 12 জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ফেব্রাইল প্যারক্সিজম কি, 2 নম্বরের কোশ্চেন। তো ম্যালেরিয়ার যে বৈশিষ্ট্য, ম্যালেরিয়া রোগের বৈশিষ্ট্য আমি এর মাঝেই বলে দিচ্ছি। ম্যালেরিয়া রোগের বৈশিষ্ট্য কি হয়? ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে এই ফেব্রাইল প্যারক্সিজম দেখা যায়। মানে হলো 3টে দশাকে একসঙ্গে ফেব্রাইল প্যারক্সিজম বলা হয়। একটা হলো সিক্ত দশা, মানে সিক্ত মানে কি, মানে খুব শীত করবে, হ্যাঁ, কোল্ড স্টেজ বলা হয়, ইংরেজিতে বলা হয় কোল্ড স্টেজ। মানে ম্যালেরিয়া রোগের প্রথম ব্যাপার সেটা হলো যে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, প্রচুর কাঁপবে, হ্যাঁ, কাঁপুনি দিয়ে জ্বর আসবে। তার মানে প্রথমে কোল্ড স্টেজ, তারপরে ওয়ার্ম স্টেজ মানে প্রচুর জ্বর আসবে, আর তারপর ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে। এটা ম্যালেরিয়া রোগের বৈশিষ্ট্য। তাহলে প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগবে, সব যত কাঁথা মুড়ি যা আছে সব চাপা দিয়ে দিতে বলবে, তারপর প্রচুর জ্বর চলে আসবে এবং তারপরে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাবে। কি হয় ফিজিওলজি বুঝবে কি হয়। যখন হিমোজয়েন দানাগুলো রক্তে বেরোলো, বডি বুঝতে পেরেছে যে প্যাথোজেন কিছু একটা এসছে, সঙ্গে সঙ্গে সে প্রথমেই তাকে কিন্তু ভাইব্রেশন করাতে শুরু করলো, বডিকে ভাইব্রেশন করাচ্ছে, কারণ ভাইব্রেশন একটা প্রসিডিওর জীবাণু মেরে ফেলার। ভাইব্রেশন হলো একটা প্রসিডিওর জীবাণু মেরে ফেলার, সেই জন্য বডি ভাইব্রেট করছে, বডি গোটা মাসেলগুলোকে ভাইব্রেট করাচ্ছে, দেখছে একবার চেষ্টা করে যে জীবাণুগুলোকে মারতে পারে, সেই জন্য কাঁপুনি দেওয়া আসে। শীতকালে আমরা কাঁপি গরম করানোর জন্য বডিকে, সব ফিজিওলজি আছে। শীতকালে কাঁপছি মানে কিন্তু কারণ আছে, মানে বডি চেষ্টা করছে কেঁপে গরম করা, কারণ মোবাইল ভাইব্রেট করলে পকেটে অনেকক্ষণ ধরে আমরা জানি গরম হয়ে যায়, তার মানে ভাইব্রেশন, সেখানে এনার্জি ব্যাপার স্যাপার আছে, তো সেখানে ভাইব্রেশন করি এখানে বডি চেষ্টা করছে যদি রোগ জীবাণুগুলোকে মেরে ফেলতে পারি, তো একবার চেষ্টা করলো, তো সেখানে ওই ভাইব্রেশন ব্যাপারটা এলো, কোল্ড স্টেজ হলো। এরপর যখন ওয়ার্ম স্টেজ আসছে, মানে যখন বডি প্রচুর টেম্পারেচার বাড়াচ্ছে, আরেকবার হিমোজয়েন দানাগুলোকে নষ্ট করতে পারি না, দেখি একবার টেম্পারেচার বাড়ালো, যদি দেখলো যে নষ্ট করতে পারি কি না, তো আলটিমেট পেরে গেছে, আর তারপরে ঠান্ডা দিয়ে মানে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল, তো ঘামবেই তো, জ্বরটাকে ছাড়াতে গেলে ঘামই একমাত্র উপায়। তাহলে বডি টেম্পারেচার বেড়েছিল, পরে পরে বুঝতে পেরেছে হাইপোথ্যালামাস ঘাম দিয়েছে, কন্ট্রোল করে নিচ্ছে বডি টেম্পারেচার, মানে ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল, লিনতাপ নিয়ে সেই ঘাম বাষ্পীভূত হয়ে গেল, জ্বর কমে গেল। এই 3টে স্টেজকে, এই 3টে লক্ষণকে একসঙ্গে বলা হয় ফেব্রাইল প্যারক্সিজম। বারবার বলছি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা মোটামুটি বুঝে গেছি, তো এটাকে মুছলাম, বেশি হিজিবিজি করবো না এখানে, যেহেতু বড় একটা লাইফ সাইকেল প্যাটার্ন। তাহলে এখানে সিগনেট রিং, হিমোজয়েন দানা, ফেব্রাইল প্যারক্সিজম, 3টে 2 নম্বরের কোশ্চেন আমরা দেখে ফেলেছি। এরপর দেখো, এরপর হলো কি, তো আমি একটা জিনিস বলি এখানে, এরিথ্রোসাইট মানে হলো আরবিসি, মন দিয়ে শোনার চেষ্টা করবে। এরিথ্রোসাইট মানে হলো আরবিসি, যেহেতু আরবিসির ভিতরে সাইজোগনি, এখানেও একটা সাইজোগনি চলছে, কারণ ট্রোফোজয়েড একটা দুটো ঢুকুক তার কপি কানায়, সেজন্য সাইজন স্টেজ এখানেও চলছে, সেই জন্য গোটা ফেজের নামই বলা যায় সাইজোগনি। তাহলে এখানে আরবিসির মধ্যে কাটানো জিনিসটাই হলো এরিথ্রোসাইটিক ফেজ। এরিথ্রোসাইটিক ফেজ এটা আমরা 2 নম্বরে রেখেছি, তার আগেরটা প্রি হবে, পরেরটা পোস্ট হবে।
এরিথ্রোসাইট স্টেজটা আমরা বলেছি হিমোগ্লোবিন খেতে আসা মেন উদ্দেশ্য, তাহলে এরিথ্রোসাইট স্টেজটাই মেন জিনিস, ফোকাস। তাহলে এরিথ্রোসাইট ফেজ একটা নাম দিয়েছে, তার আগেরটা প্রি এরিথ্রোসাইটিক ফেজ, পরেরটা এক্সো এরিথ্রোসাইটিক স্টেজ মানে পোস্ট। তাহলে সেই জন্য আমরা আগে যেহেতু প্রি হবে, তাহলে প্রি এরিথ্রোসাইটিক স্টেজ কাটাচ্ছে লিভারে, কারণ যে কোনো ধরনের এমসিকিউ আসতে পারে, তোমার যদি টোটাল নলেজ না থাকে তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাহলে প্রি এরিথ্রোসাইটিক স্টেজ প্রথমে লিভারে কাটাচ্ছে, তারপরে এরিথ্রোসাইটিক স্টেজ কোথায় আর কাটাবে, এরিথ্রোসাইটই কাটাবে, এরিথ্রোসাইট মানেই হলো আরবিসি, তাহলে এরিথ্রোসাইটে কাটাচ্ছে এরিথ্রোসাইটিক স্টেজ। এরপর আসছে পোস্ট বা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটা কি? সেটা হলো আরবিসি থেকে যখন ট্রোফোজয়েডগুলো বেরোচ্ছে এর দুটো অপশান, রেদার বলবো তিনটে অপশান। এক, পুনরায় আবার নতুন আরবিসি থেকে অ্যাটাক করে দেওয়া, যে আরবিসিগুলো রয়েছে সেই আরবিসিতে আবার নতুন করে অন্য কোনো আরবিসিতে অ্যাটাক করে। আমি আর একটা জিনিস একবার ইন্টারাপ্ট করছি, আমরা যেহেতু বৈশিষ্ট্যগুলো বলছিলাম, রোগের লক্ষণ বলছিলাম, আমরা একবার বলে নিই রোগের লক্ষণ, কারণ এখানে সবচেয়ে ভালোভাবে বোঝানো। এখানে রোগের লক্ষণ একটা বলে দিচ্ছি, ফেব্রাইল প্যারক্সিজম, সেখানে তিনটে সিমটমস আছে। সেকেন্ড, স্প্লিনোমেগালি বলে একটি রোগ রয়েছে এখানে। স্প্লিনোমেগালি মানে হলো স্পিন বা প্লিহা বেড়ে যাওয়া, প্লিহা বেড়ে যাওয়া। কারণ প্লিহা একটি গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে ইমিউনিটির একটা অঙ্গ, আমরা শুনেছিলাম প্লিহা একটি গুরুত্বপূর্ণ অর্গ্যান যারা কিন্তু রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তো এখানে এইগুলোর ব্যবস্থা করতে স্প্লিন সাহায্য করবে, সেই জন্য স্প্লিন একটু বড় হয়ে দেখবে যে দেখি পারি কিনা, আমি একটু বড় হয়ে দেখি, সেল টেল বাড়িয়ে দেখি যে আমি পারি কিনা, সেই জন্য স্প্লিনের আকার বাড়বে, সেই জন্য স্প্লিনোমেগালি এখানে একটি সমস্যা। আরেকটা হবে, সেটা হলো এক ধরনের অ্যানিমিয়া হবে যার নাম হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, অ্যানিমিয়া মানে রক্তাল্পতা, মানে আমরা খুব ভালো করে জানি রক্তাল্পতা মানে রক্তের অল্পতা না, রক্ত অল্পতা মানে হলো হিমোগ্লোবিনের অল্পতা। এখন সেটা হচ্ছে কি জন্য হিমোলাইটিক, মানে হিমো মানে এখানে অ্যাকচুয়ালি আরবিসি, তার মানে আরবিসির ভেঙে যাওয়ার জন্য এখানে যেহেতু অ্যানিমিয়া হচ্ছে সেই জন্য রোগের নাম হিমোলাইটিক অ্যানিমিয়া। আরেকটি গুরুত্বপূর্ণ সিমটমস এই রোগের ক্ষেত্রে অ্যানিমিয়া হবে, কারণ হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে কমে যাচ্ছে, আরবিসি বাস্ট করাচ্ছে, সেই জন্য হিমোগ্লোবিন কমে যাচ্ছে, সেই জন্য অ্যানিমিয়া দেখা যাবে এরপরে। তো এটা একটা মেজর সিমটমস হিসেবে থাকছে। তার মানে এরপরে যেটা বলছিলাম, এরপরে এই ট্রোফোজয়েডের তিনটে অপশান, হয় পুনরায় নতুন কোনো আরবিসিতে অ্যাটাক করা, যেমন আমরা এটা অ্যারো দিয়ে রেখে দিয়েছি, আরবিসিতে অ্যাটাক করছে, এখানে অ্যারো দিয়েছি আরবিসিতে অ্যাটাক করছে, আমরা এখানে অ্যারোটা টানিনি, পরে টেনে দিয়েছি, আরবিসিতে অ্যাটাক করছে। সেকেন্ড হতে পারে যে লিভারে পালিয়ে গেল, আবার সাইজন কাটাবে, মানে লিভারে গিয়ে আবার লিভারের সাইজন দশা কাটাবে, মানে আরও কপি বানাবে, এই ধান্দা আছে। তাহলে লিভারে গিয়ে হয় কাটতে পারে, অথবা তারা লাইন চেঞ্জ করে দিল যে ঠিক আছে অনেক তো হলো মানুষের শরীরে, এবার চল মশার শরীর থেকে একটু সেক্সুয়াল রিপ্রোডাকশন কাটিয়ে আসি, কারণ সেক্সুয়াল রিপ্রোডাকশন করালে তাদের জেনেটিক কনফিগারেশনে চেঞ্জ আসবে, ফলে আর একটু পাওয়ার পাবে, পরে কাউকে অ্যাটাক করবো। তো তিনটে অপশনই হতে পারে, মানে তিনটে অপশনের যে কোনো একটা চুজ করে না, মানে কেউ কেউ ওই দলে চলে গেল, কেউ কেউ ওই দিকে চলে গেল, আর কেউ কেউ এইদিকে, অনেক সংখ্যা বেড়েছে, সুতরাং কিছু জনকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে আমরা দেখছি বডিটাকে, তুই গিয়ে এবার অন্য জায়গায় একটু বংশ বিস্তার করার চেষ্টা কর। তো সেক্ষেত্রে চলে এলো নেক্সট স্টেজে গ্যামেটোগনি, 4 নম্বর ফেজ দিয়ে গেছি গ্যামেটোগনি। ওকে, গ্যামেটোগনি কথাটার মানে দিয়ে আসছে যে গ্যামেট ফর্মেশন করাবে, সেই জন্য এই দশার নাম গ্যামেটোগনি দশা। তো এরপর কি করাবে, তো গ্যামেটোগনি দশায় প্রথমে গ্যামেটোসাইট তৈরি করবে, মানে কিছু কিছু ট্রোফোজয়েড তারা গ্যামেটোসাইট বলে আরেকটা স্টেজে কনভার্ট হয়ে যাবে, সেখানে দু রকমের গ্যামেট ফর্ম করতে পারে, মানে দু রকমের সেল তৈরি করবে, একটাকে বলা হচ্ছে ম্যাক্রো, একটাকে বলা হচ্ছে মাইক্রো। এখনও বলছি গ্যামেটোসাইট, একটু খেয়াল রাখবে, আমরা বলছি গ্যামেটোসাইট নট গ্যামেট, গ্যামেটোসাইট হলো এই দশায়, ম্যাক্রো গ্যামেটোসাইট মানে একটু বড় বড় সেলগুলো গোল গোল, আর মাইক্রোগুলো একটু ছোট ছোট। ওকে, এরকম ব্যাপার। হ্যাঁ, তো এই দশা পর্যন্ত মানুষের শরীর শেষ দশা। এরপর আবারও সেই মশা আসছে, মানুষের শরীর খেতে এসছে। এইগুলোকে জেনারেলি সারফেস এরিয়াতে, মানে মানুষের ত্বকের উপরির তলের দিকে আনতে থাকে আস্তে আস্তে, মানে নিজেরাই পালিয়ে আসে আর কি। যাতে মশা তো আর ভিতরে গিয়ে সেই ধমনীতে ভেদ করে তো রক্ত খাবে না, মশা তো সিরাট বা জালকের কাছ থেকে অ্যাকচুয়ালি রক্ত নিয়ে পালাবে, তাই মশার হুলটা তো আর অনেক বড় না, সুতরাং উপর দিকে সারফেস এরিয়াতে উঠে না এলে সেই রোগের বিস্তার লাভ করা খুব মুশকিল। তো এটা খুব চালাক, এটা জানে কোথায় আসতে হবে, আর ঠিক উপর দিকে উঠে চলে আসে। মশা যখন কামড়ালো, তবে এমনও ভাবার দরকার নেই মশা যখন কামড়ালো এই গেল আর কেউ গেল না, এমন না, এও যেতে পারে, এও যেতে পারে, ট্রোফোজয়েডে যেতে পারে,
মেরোজয়েটে যেতে পারে, স্পোরোজয়েটে যেতে পারে, যেই যেতে পারে। কারণ একটা মশা কামড়ে যাওয়ার পরেই তো আবার একটা মশা আসতে পারে, তো স্পোরোজয়েটও না যাওয়ার কি আছে। একটা মশা কামড়ানোর পর পরের মশাটা হয়তো আবার এসছে রক্ত খেতে, তো তারপরে তো যেতেই পারে। হ্যাঁ, সব কটা ফেজই ঢুকবে, কিন্তু বাঁচবে এরা, বাকিরা মরবে। মশার আবার এই সিস্টেম, কারণ প্লাজমোডিয়ামের এই সিস্টেম। প্লাজমোডিয়াম যেন ওগুলো গিয়ে মশা শরীরে কিছু করবে না, ওগুলোর যা ক্ষমতা সেগুলো মানুষের শরীরে অ্যাটাক করার ক্ষমতা আছে, ওর মশার শরীরে গিয়ে কিছু করার ক্ষমতা নাই। মশার শরীরে একমাত্র যারা কাজ করতে পারবে তাদেরকে বাঁচিয়ে রাখবে নিজেরাই প্লাজমোডিয়াম, এই দশা বাঁচবে, বাকিরা মরবে। সুতরাং মশার যখন রক্ত টানছে, এবার তো পথ সোজা, টানছে তো রক্তের সঙ্গে টুক করে চলে এলো। আগেরটা একটু অসুবিধা ছিল, টান ছিল, উল্টো দিকে যেতে হচ্ছিল, এখন তো সোজা রাস্তা, যেদিকে রক্ত আসছে সেদিকেই চলে এলো মশার শরীরে। আমরা বলে দিয়েছি বাঁ দিকের ফেজটা মশার ফেজে। তো এখানে ম্যাক্রো গ্যামেট এবার দিয়েছি, আর দিয়েছি মাইক্রো গ্যামেট। ঢোকার পর টাইম বেশি, একটু কম বেশির ব্যাপার আছে। তো এক্স ফ্লাজেলেশন, এখানে একটি টার্ম থাকছে এক্স ফ্লাজেলেশন, সেটা হলো যেগুলো মাইক্রো গ্যামেট ছিল, মাইক্রো গ্যামেটোসাইট ছিল, সেই মাইক্রো গ্যামেটোসাইটগুলো এবার খুললো, বাস্ট করলো, এবং সেখান থেকে বেরিয়ে হলো মাইক্রোগ্যামেট। কারণ এক্স ফ্লাজেলেশনের গল্পটা এই জন্যই যে একটি মাইক্রোগ্যামেটের 4 থেকে 8টি ফ্লাজেলা থাকে, সেই জন্য পদ্ধতিটি এক্স ফ্লাজেলেশন, যে পদ্ধতির সাহায্যটা ফ্লাজেলাগুলোকে বের করেছে, মানে মাইক্রোগ্যামেটে ফ্লাজেলা থাকবে। কারণ সেটাই আমরা পরিচিত, অভ্যস্ত, যে শুক্রাণু থাকবে, গ্যামেট থাকবে, ডিম্বাণুর গ্যামেট থাকবে না। তো মাইক্রোগুলো এখানে অবশ্যই শুক্রাণু, সেই হিসাবে ভাবতে পারি, সেই জন্য এখানে মাইক্রো গ্যামেটগুলোর ফ্লাজেলা রয়েছে। থ্রু এক্স ফ্লাজেলেশন প্রসেস এরা ফ্লাজেলাগুলোকে বের করেছে। ওকে, যারা মাইক্রো গ্যামেটোসাইট ছিল মশার দেহে, মশার শরীরে এসে পাকস্থলীতে, অবশ্যই এটা চলছে স্টোমাকের মধ্যে। ওকে, স্টোমাকের মধ্যে দুটোই ঘটনা ঘটছে, মশার স্টোমাকে এসে তারা ম্যাক্রো গ্যামেট হয়ে গেল। মানে এটা অ্যাকচুয়ালি ফিমেল, আর এটা অ্যাকচুয়ালি মেল, মানে দুটো গ্যামেট হয়ে গেল, মেল গ্যামেট ফিমেল গ্যামেট। চলো, জাস্ট ফিউজ করলো, জাইগোট তৈরি হয়ে গেল। তো যখনই জাইগোট তৈরি হলো, এরপর আবারও তাদের ডিভিশনাল ফেজ, কপি বাড়াতে হবে। একটা জাইগোট নিয়ে কী হবে, তাহলে কপি বাড়াতে হবে। আর কপি বাড়ানোর জন্য তারা ইউকাইনেটি বলে একটি স্টেজে প্রবেশ করে গেল, ইউকাইনেটি স্টেজ। কী করলো এখানটা একটু ভালো করে ভাববে। পাকস্থলীর মধ্যে, মশার পাকস্থলীর মধ্যে এরা ফিউজ করালো, জাইগোট করলো, মানে ফার্টিলাইজেশন প্রসেস এখানে কমপ্লিট হলো। এখানে আসলে লেখা যাবে না, প্রচুর বড় তো, মানে সব কিছু লেখা যাচ্ছে না। ফার্টিলাইজেশন প্রসেসটা কমপ্লিট করার পর জাইগোট, সেই জাইগোটের সেল ডিভিশনের মাধ্যমে, মানে মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে এখানে ইউকাইনেটি স্টেজে এলো। ইউকাইনেটি স্টেজটা যেখানে সেল ডিভিশন করাচ্ছে কন্টিনিউয়াসলি। ওকে, সেল ডিভিশন করাতে করাতে বড় হচ্ছে। যতজন ঢুকেছিল, একজন মাইক্রোগ্যামেট, একজন ম্যাক্রোগ্যামেট কি ফিউজ করবে। ওকে, ম্যাক্রোগ্যামেট থেকে সেল ডিভিশনের ফলে একটাই ম্যাক্রোগ্যামেট হয়, ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে সেল ডিভিশনের ফলে একটাই ম্যাক্রোগ্যামেট হয়, মাইক্রোগ্যামেট সাইটের ফলে সেল ডিভিশনের ফলে 4টে করে মাইক্রোগ্যামেট, যেমন করে সিস্টেম আর কি, মেলের ক্ষেত্রে 4টে, ওর ক্ষেত্রে 1টা। কিন্তু একটা মাইক্রোগ্যামেট একটা ম্যাক্রোগ্যামেটকেই ফিউজ করাবে। তার মানে ম্যাক্রোগ্যামেট বেশি প্রবেশ করবে, মাইক্রোগ্যামেট মশার রক্তের সঙ্গেও কিন্তু কমই প্রবেশ করবে। মানুষের রক্তে যখন টানছে তখন কমই প্রবেশ করবে, কারণ ওর সংখ্যা বাড়বে, ওর সংখ্যা একটু কম লাগলেও হবে, কারণ ওর 1/4। এখানে ইউকাইনেটি স্টেজ, মশার পাকস্থলীর মধ্যে ফিউজ করানোর পর যখন সেল ডিভিশন করাচ্ছে, আস্তে আস্তে পাকস্থলীর দেওয়ালে, বারবার মাথায় রাখবে মশার পাকস্থলীর দেওয়ালের যে সেল আছে, সেই সেলের মধ্যে পুশ করে গেছে, ঢুকে গেছে, সেখানে আবার সেল ডিভিশন চালাচ্ছে, ইউকাইনেটি দশা চলছে। প্রচুর পরিমাণে সেল ডিভিশন করিয়েছে, সংখ্যা বাড়িয়েছে। এবার বিষয়টা একটু বুঝতে হবে। মশা আমরা পড়ছি, আমরা ইনসেক্টা গ্রুপে রয়েছি মশা, তো মশার একটু অ্যানাটমিটা বুঝতে হবে। মশার হিমোসিল থাকে, তোমরা নিশ্চয়ই জানো মশার ক্ষেত্রে হিমোসিল থাকে, রক্ত একটি দেহ গহ্বরে উন্মুক্ত হয়, যাকে আমরা হিমোসিল বলি। পাকস্থলীর দেওয়াল ঘেঁষেই রয়েছে হিমোসিল। ওদের যদি বডিকে একবার দেখো, এরকম যদি বডি হয়, হ্যাঁ, বডির ক্ষেত্রে এই মাঝের দুটো ডায়াফ্রাম থাকে। ওকে, ডায়াফ্রাম থাকে, এই অংশটাই ওই স্টোমাক ফোমাকের কথা চলছে, আর এই অংশটাতে তাদের হিমোসিলটা রয়েছে, এটা হিমোসিলটা রয়েছে, আর এখানে তাদের হার্ট ফার্টের অবস্থা। অত দিকে দরকার নেই আমার, এখানটা হিমোসিল রয়েছে কথা বাংলায়, তো সেটা পাকস্থলীর দেওয়াল ঘেঁষে রয়েছে। তার মানে পাকস্থলীর দেওয়াল থেকে যদি ভেদ করতে পারে, তাহলে সেটা ও হিমোসিলে পৌঁছে যাবে, আর সেটাই করে, হিমোসিলে পৌঁছে যায়, মানে রক্তের চ্যানেলে চলে এলো, মানে সুরের সঙ্গে একটা চ্যানেলে চলে এসছে। এবার এই পর্যন্ত সে কিন্তু ডিভিশন করিয়ে চলে গেছে ইউকাইনেটি থেকে স্পোরোগনি দশায়, প্রচুর পরিমাণে স্পোরোজয়েড তৈরি করেছে, এবং ওদের যে হুল আছে, মানে ওদের যে মশা
কামড়াবার যে সিস্টেম তার গোড়ার দিকে এসে মানে ওই লালা গ্রন্থির কাছে এসে ওয়েট করছে যে মানুষের শরীরে যাবো এবার। এই মশাটা, এই স্পোরোজয়েড অবস্থা রয়েছে, এই মশাটা, স্পোরোজয়েডগুলো দেখতে এরকম আগে বলেছি, এই মশাটা যখন মানুষের শরীরে রক্ত খেতে গেল তখন স্পোরোজয়েডগুলো উল্টো দিকে রক্ত টানছে, তার উল্টো দিকে মশার হুলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে গেল আর চলে গেল ডাইরেক্ট লিভারে। সেল সাইকেল মানে তাদের জীবনচক্র কমপ্লিট করাতে। তার মানে টোটাল সেক্সুয়াল ফেজ আমরা বলেছি এখানে ফার্টিলাইজেশন হচ্ছে, তাহলে সেক্সুয়াল ফেজ কাটাচ্ছে এখানে, সেই জন্য একে প্রাইমারি হোস্ট বলছি। আর এখানে যেহেতু অ্যাসেক্সুয়াল ফেজ, প্রত্যেকটাই অ্যাসেক্সুয়াল ফেজ, সেই জন্য একে আমরা বলছি সেকেন্ডারি হোস্ট। আশা করি জীবনচক্রের ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছ। পরীক্ষায় কিন্তু এই জীবনচক্রটা ওয়ার্ড ডায়াগ্রামের সাহায্যে আসে, যেহেতু জীবনচক্র অনেক বড় সেই জন্য লেখার দরকার পড়ে না, এই ওয়ার্ড ডায়াগ্রাম করলেই কিন্তু জীবনচক্র কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, পরে পরে আমি তোমরা বললে আমরা নোট আকারেও কিন্তু সেগুলোকে মানে পাবলিশ করতে পারি, নোটে ভিডিও পাবলিশ করতে পারি, সেটা তোমরা জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের লাগবে কি না। তো এটা মোটামুটি জীবনচক্র। এরপর এখানে বিষয় হলো আরও কিছু ইম্পর্টেন্ট টার্ম থাকে, সেগুলো আমরা শর্ট কোশ্চেনে একটা পার্ট বার করবো, সেখানে আমরা আলোচনা করব। হ্যাঁ, যে কিভাবে এই রোগের দমন করা হয়। হ্যাঁ, মানে রোগের দমন পদ্ধতি দুভাবে, এক মশা মেরে এটা রোগের আটকানো যেতে পারে, মশা মেরে দমন করা যেতে পারে, অথবা জীবাণু মেরে দমন করা যেতে পারে। অ্যাকচুয়ালি জীবাণুটা মারা যায় না, জীবাণুটাকে এমনভাবে মারতে হয় মানে ওদের ওই হিমোজয়েন দিয়ে ওদেরকে মারা হয়, এরকম একটা সিস্টেম আছে ওদের বডিতে। তো সেই সিস্টেমের মাধ্যমেও হয়। মানে আমরা যদি ম্যালেরিয়ার হাত থেকে প্রতিকারের উপায় ভাবি, তাহলে প্রথমে মশা মারার ব্যাপার রয়েছে। এবার মশার প্রচুর রকমের ব্যাপার স্যাপার আছে, মসকুইটো নেট থেকে আরম্ভ করে, মসকুইটো কয়েল থেকে আরম্ভ করে, বায়োলজিক্যাল প্রসেস আছে মানে জৈবিক নিয়ন্ত্রণ বলা হয়। হ্যাঁ, যেগুলোতে কোনো কেমিক্যাল ইউজ না করে বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে মেরে দেওয়া হয়, যা তাদের যে ফিমেল রয়েছে, হ্যাঁ তাদের যে মেল রয়েছে, তারা যেন তাদের মেলের যে মেলগুলোকে স্টেরাইল করে দিলে তারা আর ফিমেলের সঙ্গে তারা রিপ্রোডাকশনে যেতে পারে না, ফলে মশার সংখ্যা আর বাড়ে না, ফলে সেগুলোকে জৈবিক নিয়ন্ত্রণের মধ্যে পড়ে। প্রচুর মাছ টাছ আছে যাদেরকে ছেড়ে রাখলে তারা মাছের যে মশার যে সমস্ত লার্ভা সেগুলোকে খেয়ে সেগুলোকে শেষ করে। এই সময় অনেক রকমের ব্যাপার আছে, মশা মারা নিয়ে আর বিশেষ কিছু বলবো না। প্লাজমোডিয়ামের ব্যাপার যখন মারার কথা আসছে তখন কুইনাইনের নাম আসবে। প্লাস্টোকুইনন থেকে, ক্লোরোকুইনিন থেকে। কুইনাইন আমরা জানি ম্যালেরিয়া রোগের অব্যর্থ ওষুধ আছে কুইনাইনে, তাহলে সেই কুইনাইন এখানে মারবে। এবং কুইনাইন থেকে পাওয়া বিভিন্ন ওষুধ যেমন বলছি ক্লোরোকুইনিন, হ্যাঁ এইরকম নামগুলো কিন্তু এখানে সঙ্গে আসবে। তো নামগুলোকে আমাদের পরীক্ষার জন্য অবশ্যই জেনে রাখতে হবে। তো এগুলো ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যাপারগুলো। সিমটমস তো আমরা আগেই বলে দিচ্ছি কী কী সিমটমস ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, তো সেই সিমটমসগুলো পরীক্ষার ক্ষেত্রে করতে হবে। অনেক সময় জীবনচক্র না আসে, ম্যালেরিয়ার সিমটমস চলে আসে। হ্যাঁ, তো 3 নম্বরের কোশ্চেন প্লেন চলে এসছে সিমটমসে, তো সিমটমস নিয়ে আমাদের সামলাতে হবে। আশেপাশে প্রচুর শর্ট কোশ্চেনের কথা বললাম, সেই শর্ট কোশ্চেনগুলো কিন্তু আমাদের করতে হবে। মোটামুটি ম্যালেরিয়ার লাইফ সাইকেল প্যাটার্নে আমাদের এই জিনিসগুলোকে পড়তে হচ্ছে। ম্যালেরিয়া রোগের যখন রোগ নির্ণয় করতে হয় তখন বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হয়। তার মধ্যে ফ্লুরোসেন্ট টেস্ট রয়েছে, হ্যাঁ এই ধরনের টেস্ট রয়েছে কিছু। অ্যাকচুয়ালি মাইক্রোস্কোপিক টেস্ট যখন করা হয় তখন কি দেখা হয়, তখন সিগনেট রিং দেখা হয়। মানে যখন রক্ত কালেক্ট করা হচ্ছে, হ্যাঁ মশা তো ফেজের ব্যাপার রয়েছে, তাহলে আমাদের 12 থেকে 14 দিন এই জন্যই বলছিলাম যতদিন না আরবিসিগুলো বাস্ট করছে ততদিন কিন্তু সিমটমস প্রকাশ করছে না। তাহলে আরবিসিগুলো বাস্ট করা অবধি ওয়েট করতে হচ্ছে। আরবিসি বাস্ট করলেই সেখানে হিমোজয়েন দানা আসবে। আর তার আগে কোনো মানুষ তো নিশ্চয়ই খুঁজতে যাবে না আমার ম্যালেরিয়া আছে কিনা, নিশ্চয়ই যাবে না। তাহলে কোনো একটা আমাদের এত পরিচিত আশেপাশে এত রোগ আছে, তো আমরা ডেইলি টেস্ট করতে পারি না যে এটা হলো কিনা ওটা হলো কিনা দেখি আমরা, এটা কেউ করে না। সুতরাং রোগের সিমটমস শো করালে ডাক্তার দেখায়, ডাক্তার সিমটমস থেকে যখন বোঝে তখনই একমাত্র রোগের পরীক্ষা করা হয়। যখন পরীক্ষা চলছে মাথায় রাখো আরবিসি বাস্ট করেছে, তার মানে কেউ তো অবশ্যই সিগনেট রিং দশা দেখাচ্ছে। তার মানে ব্লাড টেস্ট করলে খুব সহজে বোঝা যাবে। ব্লাড টেস্ট করলে সেই মাইক্রোস্কোপিক ফিল্ডে যে সমস্ত আরবিসি আসবে তাদের মধ্যে যদি দেখা যায় এরকম সিগনেট রিংওয়ালা ট্রোফোজয়েড আছে, তো অবশ্যই সেটা ম্যালেরিয়া। মানে আরবিসির মধ্যে ট্রোফোজয়েড পেলে সেটা অবশ্যই ম্যালেরিয়া, অন্য কিছু না। তো এইভাবে ম্যালেরিয়া রোগের কিন্তু নির্ণয় করা হয়। তো এই জায়গাগুলো একটু আমাদের নলেজের মধ্যে রাখতে হবে। ম্যালেরিয়া প্রচুর বড়, মোটামুটি কম সময়ের মধ্যে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম ম্যালেরিয়া কীভাবে ছড়ায় এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হলো। তোমরা লাইক কমেন্ট করো, ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। কিছু বইয়ের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেগুলোকে ফলো করো। বিভিন্ন পিডিএফ লিঙ্ক থেকে আরম্ভ করে বিভিন্ন ভিডিওর লিঙ্কও কিন্তু এখানে দেওয়া থাকছে। ডেসক্রিপশন বক্সটাকে ফলো করো।
আর প্লেলিস্ট ফলো করো খুঁজে পাওয়ার জন্য ভিডিও। হ্যাঁ, তো ইউটিউব লাইভ যখন আসবো তোমাদের নির্দিষ্ট টপিক আমরা বলে দেবো। কমিউনিটি যে ট্যাব আছে সেই কমিউনিটি ট্যাবের মধ্যে বিভিন্ন পোস্ট আমি করে দেবো তার আগে থেকে, ধরো 1 সপ্তাহ আগে থেকে বলে দেবো যে এই ডেটের এই টাইমে আমরা লাইভে আসবো, এবং তার একটা নির্দিষ্ট টপিক বলে দেবো যে কোন টপিক ধরে সেখানে ডিসকাশন চলবে। যে কোনো রকমের ডাউট সেখানে দিতে পারো, আমরা লাইভে কিন্তু সেগুলোকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। তো এই ছিল আজকে ভিডিও বস্তু। নেক্সট দিনকে আমরা ফাইল এরিয়া নিয়ে নতুন একটি ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।